وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ইন্নালহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আরকানুল ইসলাম। আমি পড়াশোনা করেছি, মেডিকেল এমবিবিএস পাশ করেছি, তারপরে মাস্টার্স করেছি, পাবলিক হেলথে কাজ করি মোটামুটি। আর বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেছি, তার মধ্যে ইউএনএফপি আছে, গ্রামীণ ফোন আছে, ব্র্যাক ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি ছিলাম এক সময়। এখন পরন্ত বেলায় আর কি একটা ফাউন্ডেশনের হাল ধরেছি। এটাও চ্যারিটেবল অর্গানাইজেশন, এটা হাসপাতাল আর একটা নার্সিং কলেজ এবং প্রাইমারি স্কুল চালাই। যেটা আমরা নিয়ে এখন কথা বলবো সেটা মোটামুটি লাস্ট টপিক হলো এটা লাস্ট বাট নট দ্য লিস্ট। এটা খুব দরকার, কারণ ফিজিক্যালি যদি আমরা ফিট না থাকি তাহলে হজের অনেক আনুষঙ্গিক যে রিচুয়ালস গুলো আছে সেগুলো করতে গেলে আমাদের অনেক ঝামেলায় পড়তে হয়। আমি এই প্রেজেন্টেশনটা কয়েকটা ভাগে ভাগ করেছি। তার মধ্যে প্রিপারেশন ফেজটা আছে, যে আমরা কি কি প্রিপারেশন নিব। তারপরে আছে যে কি কি প্যাকেজিং একটা নিব, কারণ আমাদের লাগেজে অনেক কিছু নিতে হবে। লাগেজের পার্টে মেডিকেল ইকুইপমেন্ট কিংবা মেডিকেশন হিসেবে আমরা কি কি নিব। আর ডিউরিং হজ আমাদের কিছু মেডিকেল টিপস দরকার হয়, যেহেতু মুশফিক ভাই এবং শিবলি মেহেদি ভাই এগুলো কভার করেছে, তারপরেও আমার কিছু কথা আছে এখানে, এগুলো কভার করব। মোটামুটি এই তিনটা ফেজেই মোটামুটি কভার করব, আর কিছু জেনারেল টিপস আছে সেগুলো কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রি হজ প্রিপারেশন আমাদের কি কি নেওয়া দরকার। একটা হলো যে আমাদের কিছু ভ্যাকসিনস নিতে হবে, যেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং সৌদি গভর্নমেন্ট মিলেই ঠিক করে দিয়েছে। যে ভ্যাকসিনসগুলো আমরা যাওয়ার 2-3 সপ্তাহ আগেই নিয়ে থাকি, এবং এই ভ্যাকসিনসগুলো খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি ভ্যাকসিনস, এটা না নিলে আপনাকে সৌদি আরবে ঢুকতেই দিবে না এই ভ্যাকসিনসগুলো। যেমন মেনিনজাইটিসের একটা ভ্যাকসিনস দেয়, এছাড়াও কিছু এডিশনাল ভ্যাকসিনস আছে যেগুলো আপনারা নিতে পারেন, যারা বয়স্ক মানুষ তাদের জন্য দরকার হতে পারে। যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনস আছে, নিউমোনিয়ার ভ্যাকসিনস আছে। এই ভ্যাকসিনসগুলো আপনি এডিশনাল নিতে পারেন যারা বয়স্ক। আহ, যারা অ্যাডাল্ট তাদের এত দরকার পড়ে না এই ভ্যাকসিনসগুলোর। একদম বয়স্ক হলে, যদি যাদের সিওপিডি আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে, অ্যাজমার লক্ষণ আছে, তাদের এই ভ্যাকসিনসগুলো নেওয়া যেতে পারে। খুব টাইম শর্ট, এই জন্য আমি খুব তাড়াতাড়ি যাব। আপনারা প্রিপারেটরি ফেজে আরেকটা জিনিস করবেন, যে যেহেতু আমরা হজে যাব, আপনারা হাঁটার চেষ্টা করেন, কারণ হজে প্রচুর হাঁটতে হয়। এই যে এতক্ষণ মুশফিক ভাই, শিবলি ভাই এবং শায়েকরা যারা বলে গেছেন, সবাই কিন্তু বলেছেন যে আরাফা থেকে মুজদালিফা পর্যন্ত হেঁটে যেতে হবে, আবার মুজদালিফা থেকে হেঁটে পরের দিন আপনার জামারাতে স্টোন থ্রো করবেন, তারপরে আবার কাবায় যাবেন, তোয়াফ করবেন, তারপরে বাসায় ফিরবেন, হোটেলে ফিরবেন, হোটেলে ফিরে আবার জামারায় আসতে হবে সন্ধ্যার মধ্যে। তো এই জিনিসগুলো যদি হেঁটে করতে থাকেন তাহলে অনেক হাঁটা শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো যারা বয়স্ক আছেন তাদের জন্য অবশ্যই ব্যবস্থা থাকবে, কিন্তু তারপরেও হেঁটে এই কাজগুলো করা খুব কমফোর্টেবল। এবং এখন থেকে যদি প্র্যাকটিস করেন হাঁটার, তাহলে আমার মনে হয় যে এই হাঁটাটা তখন কোনো আপনাদের জন্য কষ্টকর হবে না বলে আমি আশা করি। এবং আমি যখন হজ করেছি তখন পুরা জায়গাটা আমরা হেঁটেই পার করেছি। আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে কাবায় গেছি, জামারাত থেকে কাবায় গেছি, সবগুলো হেঁটেই করেছি। এবং হাঁটলে অনেক সুবিধা আছে গাড়িতে যাওয়ার চেয়ে, কারণ সময় কম লাগে, কিন্তু গাড়িতেই সময় বরঞ্চ বেশি লাগে আমি দেখেছি তখন। এছাড়া ফিজিক্যাল যে প্রিপারেশন গুলো আছে, আপনারা ব্রিদিং এক্সারসাইজ করবেন। ব্রিদিং এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট, কারণ যত আপনার স্ট্যামিনা বাড়বে তত কিন্তু আপনি কমফোর্ট ফিল করবেন এই হজের যে কয়েকটা দিন আছে, 8, 9, 10, 11 এই দিনগুলোতে।
আপনারা কিছু মেডিকেশনস নিতে পারেন, যেগুলো দরকার পড়তে পারে নাও পড়তে পারে। কিছু কিছু ইমার্জেন্সি ড্রাগস, যেগুলো আমি একটা লিস্ট দেখাবো আপনাদেরকে, সেই লিস্ট অনুযায়ী আপনারা মেডিকেশনস গুলো নিতে পারেন। এই মেডিকেশনস গুলোর মধ্যে আহ, যাদের ক্রনিক ইলনেস আছে তাদেরকে সাজেস্ট করব যে ক্রনিক ইলনেসের জন্য আপনারা তো সবসময় ডাক্তার দেখান, ডাক্তারের কনসালটেশনে থাকেন। সো এখনই আপনারা একটা কনসালটেশন নিয়ে নেবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, আপনারা কি কি ওষুধ নেবেন যাদের ক্রনিক ইলনেস আছে, যেমন হাইপারটেনশন, হার্ট ডিজিজ, রিং পরানো আছে, তারপর ডায়াবেটিস আছে, ব্যাক পেইন আছে, মাইগ্রেনের সমস্যা আছে, মাঝে মধ্যে মাইগ্রেন হয়। তাদের জন্য আগে থেকে একটা ডাক্তারের কনসালটেশন নিয়ে রাখবেন, এবং ডাক্তারকে অনুরোধ করবেন যাতে জেনেরিক নেমে আপনার মেডিসিনগুলো লিখে দেয়। কারণ হচ্ছে ওখানে যখন আপনি ফার্মেসিতে আপনার যদি স্টক ফুরিয়ে যায়, ওখানে ফার্মেসিতে গেলে আপনি ট্রেড নেমে এই মেডিসিনগুলো পাবেন না। কাজে ডাক্তারকে অবশ্যই অনুরোধ করবেন যে জেনেরিক নেমে লিখে দিতে। তখন ওই মেডিকেশনসগুলো আপনাদের পাওয়া সুবিধা হবে। সৌদি আরব যান, যেখানেই যান, যে কোনো ফার্মেসিতে যান, আপনার পাওয়াটা সুবিধা হবে। এবং ওরা প্র্যাকটিস করে, বাংলাদেশই একমাত্র দেশ আমার মনে হয় যেখানে, ইন্ডিয়া এই সাবকন্টিনেন্টটা, যেখানে হচ্ছে ট্রেড নেমগুলো প্র্যাকটিস করে ডাক্তাররা। কিন্তু বাকি দেশগুলোতে আসলে জেনেরিক নেমে ইয়ে হয়, ওষুধগুলো লেখা হয় প্রেসক্রিপশনে। কাজে প্রেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট। এই প্রেসক্রিপশনটা আপনাদের লাগেজের সঙ্গে নিয়ে নেবেন, যে এই লাগেজটা করবেন। এবং কিছু মেডিসিনগুলো আমি বলে দিব, প্যাকিং এসেনশিয়ালস এর মধ্যে এই মেডিসিনগুলো নিয়ে নেবেন। পার্সোনাল লেভেলে যে মেডিসিনগুলো আপনারা নিতে পারেন, এগুলো হচ্ছে পার্সোনাল আপনার ব্যাগে থাকতে পারে। যে মেডিসিনগুলো আছে সেগুলো হচ্ছে, যেমন প্যারাসিটামল 500 মিলিগ্রাম। এই মেডিসিন এগুলো কিন্তু দিয়ে দিবেন না আপনারা? হ্যাঁ, আপনার দিয়ে দিবে কিন্তু আপনাদের সবাইকে বোধহয় একটা প্যারাসিটামল আছে, যেটা নাপা নামে আমাদের দেশে পাওয়া যায়, এটা এক পাতা নিয়ে নিতে পারেন। স্মোপ্রাজল, যেটা ওই যে আমরা হার্ট বার্নের জন্য খাই, অ্যাসিডিটির জন্য খাই, হ্যাঁ, এটা আপনারা নিতে পারেন, সার্জেল হিসেবে পাওয়া যায়। হ্যাঁ, এটা নিতে পারেন, প্যান্টোপ্রাজল হিসেবে পাওয়া যায়। ফ্যাক্সোফেনাডিন নিতে পারেন, অনেকে অ্যালার্জির সমস্যা হতে পারে, যে কোনো সময় অ্যালার্জির সমস্যা হলে ফ্যাক্সোফেনাডিন খাবেন, ফ্যাক্সো হিসেবে পাওয়া যায় বাংলাদেশে। টিমোজিন মিথাইল সালফেট নিতে পারেন, এটা হচ্ছে পেট ব্যথার জন্য। অনেক সময় গ্যাস্ট্রিক ইরিটেশন বেশি হলে টিমোজিন আমরা খাই। তো এটা হচ্ছে অ্যালজিন হিসেবে পাওয়া যায়, ভিসেরাল যে কোনো পেইন এটা রিলিফ করে আপনাদেরকে। তো এটা নিতে পারেন। অ্যাজিথ্রোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক নিতে পারেন, কারণ আমাদের অনেক সময় ফুড পয়জনিং হয়ে যেতে পারে, তারপরে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। এই দুটোতেই এর কাজ করবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হিসেবে অ্যাজিথ্রোমাইসিন। এটা 4-5টা নিয়ে নিতে পারেন। জি ম্যাক্স হিসেবে পাওয়া যায় 500 মিলিগ্রাম। এবং এটা খুব কনভেনিয়েন্ট, কারণ দিনে একটা করে খেতে হয়। তো প্রথম ডোজটা হচ্ছে ডাবল ডোজ, স্ট্যাট ডোজ যেটা দিয়ে খাবেন, আর তারপরে হচ্ছে প্রত্যেক দিন একটা করে খেতে হয়। কাজে 5টার বেশি নেওয়ার দরকার নাই, একটা ট্রাভেলে একটা অ্যান্টিবায়োটিকের কোর্স নিলেই যথেষ্ট। এছাড়া ওআরএস কিছু নিয়ে নেবেন, কারণ আপনার ডিহাইড্রেশন অনেক হবে, কারণ ওখানে হট ক্লাইমেট, খুব হিউমিডিটি আপনার ওখানে নাই। কাজে আপনি ঘামবেন না, কিন্তু আপনার পানি অনেক চলে যাবে শরীর থেকে, কারণ আপনি তো ঘামবেন না। এখানে যেমন আমরা ঘামি প্রচুর, কিন্তু ওখানে আপনার ঘামবেন না, কিন্তু কিন্তু প্রচুর টেম্পারেচার। কাজে ওখানে ওআরএসটা খুব দরকার। অনেক সময় পেইনের জন্য, অনেক হাঁটাহাঁটি করলে পেইন হয়, কিটোরোলাক নিতে পারেন, রোলাক হিসেবে পাওয়া যায়। এটা সব সময় মনে রাখবেন, রোলাক খালি পেটে খাওয়া যাবে না, এটা খাওয়ার ভরা পেটে খেতে হবে। এবং এই ইয়াটা হচ্ছে আপনার অ্যান্টাসিডের সাথে যদি আপনি খান তাহলে এটা ভালো কাজ করবে। এছাড়া অনেক সময় অনেকের ভার্টাইগো হয়, জার্নির সময় অনেকের অসুবিধা হয়, মোশন সিকনেস থাকে। সো তাদের জন্য রিভার্ট নামে একটা ট্যাবলেট পাওয়া যায়, এই ট্যাবলেটটা নিতে পারেন। এই ট্যাবলেটটা আপনাদের মোশন সিকনেস কমায় দিবে, বমি বমি ভাব, মাথা ঘোরা এগুলো কমাবে। অনেক সময় আমাশয় হয়ে যায় খাওয়ার অসুবিধার জন্য, মেট্রোনিডাজল নিতে পারেন, ফ্লাজিল হিসেবে পাওয়া যায়, মেট্রোনিড হিসেবে পাওয়া যায়, এটা একটা কোর্স নিতে পারেন। আর অনেক সময় কাশি হয়ে যায়, কারণ আপনি ওই যে ঠান্ডা জমজমের পানি খেতে থাকবেন, আর ঠান্ডা লাগবে আপনার। তো ঠান্ডা লাগলে আপনার ওই সিরাপটা খেয়ে নেবেন। অ্যামব্রক্স সিরাপ হিসেবে পাওয়া যায়, অ্যাম্বলেট হিসেবে পাওয়া যায়। এই সিরাপগুলো যদি একটা নেন তাহলে আমার মনে হয় না আপনাদের কোনো অসুবিধা হবে। এছাড়াও আমরা আমরা যে কাফেলায় যাচ্ছেন, সেই কাফেলা কিংবা এজেন্সিকে আপনারা বলতে পারেন যে আপনার একটা ফার্স্ট এইড বক্স নেন, যেখানে বিপি মেশিন থাকবে, থার্মোমিটার থাকবে, তারপরে হচ্ছে পালস অক্সিমিটার থাকবে। কারণ এগুলো তো এসেনশিয়ালস এখন, কারণ আপনারা ম্যাক্সিমাম বয়স্ক লোক যাচ্ছেন। কিছু স্টেরাইল গজ নিতে পারেন, ব্যান্ডেজ নিতে পারেন, ব্যান্ড এইড নিতে পারেন, কারণ ছোটখাটো কাট কেটে যেতে পারে, কারণ ওইগুলো তখন খুব কাজে লাগবে।
পেইন রিলিফের জন্য স্প্রে করে অনেক সময়, হ্যাঁ, এই স্প্রেটা লিডো স্প্রে নিতে পারেন। একটা ক্রেপ ব্যান্ডেজ এজেন্সিকে বলতে পারেন যে 2-3টা ক্রেপ ব্যান্ডেজ নিয়ে নেন ওই ফার্স্ট এইড বক্সের মধ্যে। তাহলে অনেক সময় যদি অ্যাঙ্কেলে স্প্রেইন হয়ে যায়, হাঁটতে হাঁটতে অ্যাঙ্কেল স্প্রেইন হয়ে যায়, কারণ উঁচু নিচু জায়গা আছে, অনেক পাহাড়ে উঠবেন, নামবেন, পাথরের উস্টা খাইয়ে যেতে পারেন, তখন এই স্প্রেনের জন্য আপনি ক্রেপ ব্যান্ডেজ লাগাবেন। এছাড়াও ওই আয়োডিন ওয়েনমেন্ট নিতে পারেন, এবং ব্যাকটোসিন একটা ওয়েনমেন্ট নিতে পারেন স্কিনের কোনো অ্যালার্জি হলে, স্কিনের কোনো ইনফেকশন হলে এগুলোর জন্য কাজে লাগবে। ট্রাভেলার্স ডায়রিয়া নামে একটা ডায়রিয়া আছে, যে ডায়রিয়াটা ট্রাভেলিং এর সময় অনেক সময় হয়। এটার জন্য রেসেকা 100 মিলিগ্রাম নিতে পারে একটা কোর্সে। এটা খুব উপকারী, কাজে দেয়। এবং খুব বেশি ওয়াটারি ডায়রিয়া হলে তাহলে ইমোটিল খেতে পারে। এই জিনিসগুলো আপনার এজেন্সিকে বলতে পারেন যে এজেন্সি যেন এই জিনিসগুলো ওদের ফার্স্ট এইড বক্সে নেয়। সবার জন্য এটা দরকার পড়বে না, হয়তো কারোর জন্য যদি দরকার পড়ে তখন এজেন্সি যেন এগুলো সাপ্লাই করতে পারে। এছাড়া এজেন্সিকে আরো বলবেন যে এই যে হাইজিনের জন্য হাইজিন আইটেম যেগুলো স্যানিটাইজার, ওয়াইপস, মাস্ক, এগুলা যদি নেয় তারা, তাহলে এটা সুবিধা হবে। আপনারাও ইন্ডিভিজুয়াল মাস্ক নিতে পারেন, কাপড়ের মাস্ক এখন ধুয়ে ধুয়ে ইউজ করা যায়। কারণ একটা মাস্ক কিনা তো এখন অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে আপনাদের জন্য ওই মুহূর্তে। আপনার সানস্ক্রিন, লিপ বাম এগুলো নিতে পারেন, কারণ যেহেতু ওয়েদারটা খুব হট থাকবে, কাজেই স্কিনের ইরিটেশন হবে, ডিহাইড্রেশনে স্কিন ফেটে যেতে পারে, ঠোঁট ফেটে যেতে পারে। এবং ভ্যাজলিন খুব ইম্পর্ট্যান্ট এখানে। ভ্যাজলিনটা হচ্ছে আপনি যখন হাঁটবেন, যদি আপনি জয়েন্টে ভ্যাজলিন লাগান, বিভিন্ন জয়েন্টে, বিশেষ করে অ্যাঙ্কেল জয়েন্টে এবং নি জয়েন্টে, তাহলে আপনার এটা খুব উপকার দিবে, কারণ হাঁটাটা খুব স্মুথ করবে এবং কমফোর্টেবল করবে। কারণ ভ্যাজলিনটা খুব উপকারী। এটা ভ্যাজলিনটা আপনার মানে খুব এসেনশিয়াল এই হজের জার্নিতে। ব্রোকেন ইন কমফোর্টেবল শুজ, যেটা আপনি নতুন নতুন জুতা নিয়ে যাবেন না ওখানে। যেই জুতাগুলো আপনি ইউজ টু হবে সেই জুতাগুলো নিয়ে যাওয়াই ভালো। কারণ নতুন জুতা পরলে অনেক সময় ফোসকা পড়ে যেতে পারে, ইরিটেশনে অনেক পায়ের যন্ত্রণা হতে পারে, কারণ হাঁটতে অসুবিধা হতে পারে, কারণ সবসময় আপনার হাঁটতে হবে। হোটেল থেকে হেঁটে হারামে যাবেন, হারাম থেকে আবার হেঁটে আসবেন, বিভিন্ন সাইটে যাবেন, হাঁটতে হবে। কাজেই আপনার যে কমফোর্টেবল যে শুজগুলো আছে যেগুলো পুরানো হয়ে গেছে, সেই শুজগুলো দিয়ে আপনার পায়ে কোনো ব্যথা হবে না এবং ফোসকাও পড়বে না, সেই শুজগুলো নেওয়ার চেষ্টা করবেন। দুই একটা তিনটা শুজ নিলেই হয়ে যাবে। অনেক সময় এগুলো হারিয়ে যেতে পারে হারামে, কারণ তখন ঝামেলায় পড়বেন নতুন শুজ নিয়ে। আর শুজের একটা প্রেসক্রিপশন যেহেতু ওনারা শায়েক আছেন, তারা বলে দিয়েছেন নিশ্চয়ই যে কি ধরনের শুজ নিতে হবে। যেটা শিবলি ভাই, মুশফিক ভাই দুজনেই বলেছেন যে পানি, প্রচুর পানি খাবেন। এই জন্য রিইউজেবল যে ওয়াটার বোতলগুলো আছে এগুলো নিতে পারেন। বিশেষ করে এখন প্রচুর ওয়াটার বোতল পাওয়া যায়, রিইউজেবল ওয়াটার বোতল, এই প্লাস্টিক বোতলের চেয়ে এগুলো ভালো, এবং এগুলো বারবার ইউজ করা যায়। অনেক সময় একটু ঠান্ডা যখন জমজমের পানি নিতে চান, তাহলে এগুলো অনেকক্ষণ ঠান্ডা থাকে, কাজে এই পানিগুলো খেয়ে অনেক মজা পাবেন। এবং আপনার হোটেলে নিয়ে যাবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন, কারণ ওখানে ডিহাইড্রেশন প্রচুর হয়ে যায়, এবং ডিহাইড্রেশন হলে আপনার বডি এক এক হয়, মানে গায়ে ব্যথা করে, বিভিন্ন জয়েন্টে ব্যথা করে, এবং আপনার ইনক্রিজ থার্স্ট হয়ে যায়, ঠোঁট ফেটে যায়, গায়ের চামড়াও ইরিটেশন হয়। সো এই জিনিসগুলো আপনাকে এগুলো প্রিভেন্ট করবে। এবং ম্যাক্সিমাম সময় জমজমের পানি খাওয়ার চেষ্টা করবেন। এটা খুব প্যালেটেবল, খুব টেস্টি। আমি নিজে অনেক খেয়েছি। এবং ওখানে যতক্ষণ থাকবেন জমজমের পানি খাওয়ার চেষ্টা করবেন। এটা সব রোগের মহৌষধ, খালি নিয়ত করে খেলেই হবে আল্লাহর ওয়াস্তে। হজের সময় যেটা লাগবে সেটা হলো যে মিনিমাম 2-3 লিটার পানি খেতেই থাকবেন হজের সময়, কারণ তখন ওই মিনা থেকে যখন আপনাকে ইয়েতে নিয়ে যাবে, মক্কা থেকে মিনাতে নিয়ে যাবে, মিনা থেকে আরাফায় নিয়ে যাবে, আরাফা থেকে আবার মুজদালিফায় আনবে, এই সময়গুলো আপনার পানি দরকার। যদিও রাস্তায় আপনি প্রচুর পানি পাবেন, বিভিন্ন পানি বিলি বিলি করবে, তারপর আপনার কাছে যদি থাকে একটা ওয়াটার বোতল, তাহলে অনেক উপকার দিবে এই পানিটা। প্রচুর পানি খাওয়ার চেষ্টা করবেন, 2-3 লিটার পানি খাবেন। পানি খাইলে আপনার এই যে হাঁটাহাঁটির কাজটা, ফিজিক্যাল যে ফিটনেসটা, এটা আপনার ঠিকঠাক থাকবে। আর খাওয়ার ব্যাপারে শিবলি ভাই বলেছে যে সবসময় লাইট খাবেন, এটা তো সুন্নাহ আসলে, যে আমরা পেট পুরে না খেয়ে
এক তৃতীয়াংশ খাবো, আর এক তৃতীয়াংশ পানি পানি খাবো, আর এক তৃতীয়াংশ খালি রাখবো। এটাই তো সুন্নাহ। এইরকম যদি খান তাহলে আপনাকে লেথার্জি ইয়া করবে না। আর যদি পেট পুরে খান, একটা ভাল লাগছে খাইতেই থাকি খাইতেই থাকি, তাহলে কিন্তু আপনার লেথার্জি হয়ে যাবে। তখন আপনি এই যে এই যে নামাজ, যে তওয়াফ, যে সাই করা, এগুলো করতে আপনার জন্য একটু কষ্টকর হবে। কাজে খাওয়ার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং যত পারেন কম খাবেন। আহ, আবার এরকম কম না যেতে আপনাকে উইক উইক করে দেয়, ফিজিক্যালি উইক হয়ে যান, এরকম কম খাবেন না, আবার পরিমিত খাবেন। রেস্টটা খুব ইম্পর্ট্যান্ট। বিভিন্ন কাজের মাধ্যমে, এই যে আপনি তোয়াফ করবেন, তারপরে সাই করবেন, যাবেন, হাঁটাহাঁটি করবেন, এগুলোর মাঝে রেস্ট নেবেন, পর্যাপ্ত রেস্ট নেবেন। রেস্ট না নিলে আপনি ফিজিক্যালি যদি ফিট না থাকেন, তাহলে পুরো হজটা কমপ্লিট করতে আপনার খুব কষ্ট হয়ে যাবে। আমি আমার যে হজের সফরে সফরে দেখেছি অনেকেই অসুস্থ হয়ে গেছে, অনেকেই ওখান থেকে হাসপাতালেও নিতে হয়েছে হজের সফর থেকে। কাজে এই জিনিসগুলো খুব লক্ষ্য রাখবেন যে পর্যাপ্ত পরিমাণ পরিমিত রেস্ট যেন আপনি পেতে পারেন। এবং আপনি যখনই সময় পাবেন তখনই আপনি একটু রেস্ট নিয়ে নেবেন, একটা ছায়ার মধ্যে একটু দম নিয়ে নেবেন। দম নিলে আপনার এটা সুবিধা হবে। এবং আপনার অ্যাক্টিভিটি এবং যে রেস্ট, এটার মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন যাতে আপনার ফিজিক্যাল ফিটনেসটা থাকে। এগুলো একটু দেখবেন, খেয়াল করবেন যে কারণ একটা এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্য আপনার ফিভার হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, ডিজিনেস হতে পারে, একটু উপরে গেলে ব্রিদিং একটু ডিস্ট্রেস হতে পারে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং সাথে সাথেই মেডিসিন আপনার এজেন্সিকে বলবেন যাতে সে মেডিকেল একটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আপনার এটা রিমেডি করতে পারে। স্ট্রেস রিলিফ করবেন। আহ, বিভিন্ন হাঁটাহাঁটির সময় বড় বড় দম নেবেন, একটু দাঁড়ায় অনেক জোরে বুক ভরে নিঃশ্বাস নেবেন এবং বুক ভরে ছাড়বেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার অনেক যে স্ট্রেস গুলো আছে, ফিজিক্যাল স্ট্রেস গুলো আছে, এগুলো আপনার কমে যাবে। এছাড়াও আপনার মাইন্ডফুল যে অ্যাক্টিভিটি আছে, প্র্যাকটিস গুলো আছে, এগুলো করতে পারেন। কারণ আপনি একটা কাজ করতেছেন, তাওয়াফ করতেছেন, করতে 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 আপনি টায়ার্ড হয়ে গেছেন, কারণ 7 বার ঘুরতে হবে। আর এখন তো সব সময় ওই একদম কাবার পাশে যেতে দেয় না, উপরে দোতলায় তিনতলায় আপনার ইয়ে করতে হয়, তাওয়াফ করতে হয় ম্যাক্সিমাম সময়। হয়তো খালি উমরার সময় আপনাকে নিচে নামতে দিবে, আর বাকি সময়গুলো আপনাকে উপরে করতে হবে, এবং ওগুলো খুব ল্যাবোরিয়াস, খুব কষ্টকর। তখন আপনি মাঝে মধ্যে একটু মাইন্ডফুল প্র্যাকটিস গুলো করবেন যাতে আপনি একটু স্ট্রেসটা কমায় নিতে পারেন আপনার শরীর থেকে। এনভায়রনমেন্টের সঙ্গে কোপ করতে হবে, কারণ যেহেতু খুব হট থাকবে। কাজেই আপনি আমব্রেলা, এটা এজেন্সি থেকে দেয় কিনা আমি জানি না, যদি না দেয় তাহলে আপনি একটা আমব্রেলা নেওয়ার চেষ্টা করবেন। এবং যে সমস্ত কাপড় চোপড় পরবেন একটু নরম, সাদা, যে কাপড়গুলোতে আপনার যেমন কালারফুল যদি পরেন, বেশি বেশি ব্ল্যাক পরেন, অনেকেই কিন্তু শখ করে ব্ল্যাক কিনে, ব্ল্যাক জুব্বা কিনে, ব্ল্যাক পাঞ্জাবি কিনে। হ্যাঁ, কাজে কষ্টকর হয়ে যাবে ওখানে গরমের মধ্যে। কাজে কমফোর্টেবল যদি ঢিলে ঢালা ড্রেসগুলো পরেন তাহলে আপনার জন্য এই ফিজিক্যালি ফিট থাকা খুব সুবিধা হবে এবং এই রিচুয়ালস গুলো পালন করা খুব সহজ হয়ে যাবে। অনেক সময় অনেকেই হিটে ইয়া হয়ে যায়, স্ট্রেসড হয়ে যায়। হ্যাঁ, একজস্টন হয়ে যায়। তখন দেখবেন যে অনেক সময় বমি বমি ভাব হচ্ছে, কিংবা হেডেক হচ্ছে। হ্যাঁ, মাইল্ড হেডেক হচ্ছে, ভার্টাইগো হচ্ছে। অনেক সময় অনেকে অজ্ঞানও হয়ে যায়, আনকনশাসও হয়ে যেতে পারে, হিট স্ট্রোক বলে। তো হিট স্ট্রোক হলে সিম্পলি গোসল করাই দিবেন, কিংবা মুখে প্রচুর পানি দিবেন, মাথায় পানি দিবেন, তাহলে আস্তে আস্তে এটা রিলিভ হয়ে যাবে। এবং যখনই সময় পাবেন মুখে একটু পানি দিয়ে রাখবেন, মুখে পানি যত ইয়া দিবেন তত আপনার ফ্রেশ লাগবে, আপনাকে নিজেকে ফ্রেশ লাগবে। সব সময় এটা চেষ্টা করবেন যে 5 ওয়াক্ত যে নামাজ আপনি পড়বেন, 5 ওয়াক্ত ওযু করার চেষ্টা করেন, তাহলে সুবিধা হবে কি, তাহলে আপনি এটা রিলিফ পাবেন। কারণ সব সময় একটা ফ্রেশনেস আপনার উপরে থাকবে, যেটা আপনাকে সাহায্য করবে হিট থেকে রক্ষা করতে। এই মোটামুটি স্টেইং হাইড্রেটেড এবং টেকিং ব্রেকস ইন শেডস, মোটামুটি এই। আল্লাহ আপনাদের হজকে কবুল করুক। আর হজের সময় দোয়া করবেন যাতে মাবরুর হজ আল্লাহ আপনাদের জন্য কবুল করে নেয়। আমরাও দোয়া করব, আমাদের জন্য দোয়া করবেন। কষ্ট করে আপনারা যাবেন, অনেকদিন থাকবেন। আহ, আল্লাহ আপনাদের সহায় হোক এবং সবকিছু এই হজের যে কার্যাবলীগুলো, যাওয়া আসা, ওখানে থাকা, এটা সহজ করে দিক। আল্লাহ সহায় হোক।
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।